আজকে যে হাওয়া চলছে সে হাওয়া যে উল্টোবে সেটা আমরা জানি। অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন সেই মানুষটা যে মানুষটা উপস্থিত না থেকে শুধু মাইকে তার ক্যাসেট বাজিয়ে নবগ্রাম থেকে বিধানসভা জিতেছিল। 150 বছরের লিগাসি থাকা সত্ত্বেও কংগ্রেসের 3,500 কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, কারণ উল্টো দিকে রয়েছে হচ্ছে নরেন্দ্র মোদীর মতো এরকম একজন তানাশাহী মানুষ। আমারও তো গাট ফিলিং এটা করা যে আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এবারে লড়াইটা কী জানো তো? এবারে লড়াইটা হচ্ছে 10 বছরের অপশাসনের সঙ্গে 10,000 কিলোমিটারের একজনের তিতিক্ষার। সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে, সেটা যেমন আমার লজ্জা। মণিপুরের মা বোনেদের রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে, সেটা আমার জাতীয় লজ্জা। সব প্রার্থীদের প্রচার শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমি যদি শুধু মুর্শিদাবাদের কথা বলি, সেখানে একটা সমীক্ষা করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তিনি হেরে যাবেন। সে বিষয়ে দেখুন, সমীক্ষা যারা করেছে এই ব্যাখ্যাটা তারাই দিতে পারবে। এরকম মোটামুটি 6-7টা সমীক্ষা আছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে কী বলতো, মুকেশ আম্বানি একটা ইন্টারেস্টিং কথা বলেছিল অদূর ভবিষ্যতে আসল পেট্রোল হতে যাচ্ছে ডেটা। তো দুর্ভাগ্যবশতই যারা সমীক্ষাটা করেন তাদের স্যাম্পেল সাইজটা কি ঈশ্বর জানেন। আমি তো একটা এক্সাম্পল দিই, নাম যদি করতে পারতাম খুব ভালো হতো। আম্বানির যে চ্যানেল নেটওয়ার্ক আছে তারা 26টা রাজ্যে আছে। 26টা রাজ্য মিলিয়ে, আই অ্যাম মার্কিং মাই ওয়ার্ড, 26টা রাজ্য মিলিয়ে তারা 1 লক্ষ স্যাম্পেল সাইজ নিয়েছে। অন দ্য কন্ট্রারি একটা লোকসভায়, একটা মাত্র লোকসভায় 15 লাখের কাছাকাছি ভোট থাকে। সারা ভারতবর্ষে তুমি 1 লাখ স্যাম্পেল নিয়ে তুমি কী পাবে? সেই স্যাম্পেলটা আলটিমেটলি মানে কি বলো, বায়াস স্যাম্পেল কিনা, স্যাম্পেলটা হোমোজিনিয়াস স্যাম্পেল কিনা, এই শব্দগুলো মানে দর্শকদের একটু বোঝাবার জন্য একটু বুঝিয়ে দিই। ধরে নিন আপনি যদি সেই 1 লাখ যদি হয়, 26টা রাজ্যে যদি ভাগ করা হয়, বা 542টা লোকসভা যদি ভাগ করা হয়, তাহলে লোকসভা প্রতি কম বেশি 200টা হচ্ছে গিয়ে আপনার সমীক্ষার স্যাম্পেল। সেই 200 জনের ভেতর যদি আপনি 150 জন তৃণমূলের উত্তরদাতা হয়, আপনার সবসময় উত্তরটা সেরকমই হবে। সেই কারণে স্যাম্পেলের ক্ষেত্রে বলা হয় যে এটা যেন আনবায়াসড হয়, অর্থাৎ এবং সেটা যেন হোমোজিনিয়াস। এটা 7টা বিধানসভা থাকবে, 7টা বিধানসভায় 7টা জায়গা থেকে যখন আসে, এটা হচ্ছে গিয়ে আমি বিজ্ঞানটা বলে দিলাম। তার পাশাপাশি আমি তোমাকে একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিই। অধীর রঞ্জন চৌধুরীকে কারা অর্থ সাহায্য করতে আসছে? না কোনো আদানি আম্বানিরা নয়, গ্রামের সাধারণ মহিলারা যারা ছাগল প্রতিপালন করে, তারা সেই ছাগল বিক্রি করে অধীর রঞ্জন চৌধুরীর ইলেকশন ফান্ডে 11,000 টাকা জমা দিচ্ছে। এটাকে আমাদের কোনো প্রোপাগান্ডা করতে হয় না। আজকে যে হাওয়া চলছে সে হাওয়া যে উল্টোবে সেটা আমরা জানি, কিন্তু ধরে নাও তারা জানেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী 2024-এ যে লোকসভাটা হচ্ছে সেই লোকসভায় অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তাই 2026-এ হতে পারে। তা সত্ত্বেও এই ভালোবাসাটা আছে। সেই ভালোবাসা একদিকে রাখবে নাকি তুমি একটা বায়াস সার্ভেকে একদিকে রাখবে? অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন সেই মানুষটা যে মানুষটা উপস্থিত না থেকে শুধু মাইকে তার ক্যাসেট বাজিয়ে নবগ্রাম থেকে বিধানসভা জিতেছিল। অধীর রঞ্জন চৌধুরী আজকে আনডিফিটেড একটা ইন্ডিভিজুয়াল পার্সোনা, কিন্তু যখন লড়াইটা শুরু করেছিল সে নমিনেশন জমা দিচ্ছিল অন্য একটা জায়গা থেকে। সেই প্রতিকূলতাগুলোকে অতিক্রম করেছে আজকে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে। তুমি সেই সার্ভের প্রশ্ন বলছো, আমি তোমায় গ্রাউন্ড লেভেল রিয়েলিটি বলছি। আমি মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় প্রচারে গেছিলাম, আবারও হয়তো যাব। যে ভালোবাসা দেখেছি, আমাদেরকে না বিশ্বাস করো, আমাদের অত ক্ষমতাও নেই, অত পয়সাও নেই, এবং তোমরা জানো অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা খরচ করতে পারছি না। টোটো বলো, অটো বলো, 407 বলো, এগুলো ভাড়া করে আমরা লোক আনাতে পারিনি। মানুষ নিজেরা এসছে, উপচে পড়া ভিড়। এটা ভালোবাসা, এটা আনকন্ডিশনাল ভালোবাসা। এই ভালোবাসা কোনোদিন কোনো সার্ভেতে আসে না, একমাত্র ভোট বাক্সেতে আসে। আচ্ছা, এই একই সূত্রে প্রশান্ত কিশোর, যিনি পোল স্ট্র্যাটেজিক, তিনি বলছেন যে বাংলায় যদি এবার কোনো পার্টি 1 নম্বর হয় তাহলে সে বিজেপি হবে। সমস্যাটা হচ্ছে প্রশান্ত কিশোরকে আমি পোল স্ট্র্যাটেজিস ধরবো কিনা আমার একটু আপত্তি আছে। অন্তত প্রশান্ত কিশোরের ব্যক্তিগত মতামত অনুযায়ী উনি এখন জন স্বরাজ পার্টির প্রবক্তা, এবং উনি বিহার সম্বন্ধে এবং উনি বিহারের সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, মানে গিভেন আ চয়েস উনি একজন রাজনীতিবিদ। এবার প্রথম প্রশ্নটা আসছে
দেখো, রাজনীতি করতে গেলে পয়সা লাগে। কংগ্রেসের 150 বছরের লিগাসি থাকা সত্ত্বেও কংগ্রেসের 3,500 কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তার কারণ উল্টো দিকে রয়েছে হচ্ছে নরেন্দ্র মোদীর মতো এরকম একজন তানাশাহী মানুষ। সেখানে দাঁড়িয়ে একটা নতুন পার্টি ফ্লোট করা কি মুখের কথা? তাহলে সেই পার্টিটা উনি ফ্লোট করতে পারছেন কাদের আনুকূল্যে, কাদের অনুগ্রহে। আচ্ছা, তিনি কিন্তু দক্ষিণ ভারত সম্পর্কেও একই কথা বলেছেন। উনি দক্ষিণ ভারত সম্বন্ধে এটাও বলেছেন যে ওখানে 3 থেকে 15% হবে, এবং উনি এটা বলেছেন দক্ষিণ এবং পূর্ব ভারতে এবার দেখবেন যে বিজেপি অসাধারণ ফল করবে। এবার এর দুটো প্রশ্নের উত্তর আছে। এক, হয় উনি এখনও পোল স্ট্র্যাটেজিস্ট আছেন এবং ওনার কাছে স্যাম্পেল ডেটা আছে। উনি কোট আনকোট সেই সাক্ষাৎকারেই বলেছেন যে আমি আইপ্যাকের সঙ্গে কোনো রকমভাবে সংযুক্ত নই এবং 2021 সালে আমি বেরিয়ে গেছি। তাহলে উনি এই ইনফরমেশনটা পাচ্ছেন কোথা থেকে? এটা কি ওনার গাট ফিলিং? গাট ফিলিং হলে আমার কোনো বক্তব্য নেই। আমারও তো গাট ফিলিং এটা করা যে আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবো, তাই তো কিছু যায় আসে না। আমি এটাও তো আমার গাট ফিলিং হয় যে আমাদের হিরো আলম একদিন মানে উত্তম কুমারের থেকে বড় হিরো হবে, এই সব ভেবে লাভ নেই। তাহলে প্রশ্ন ওনার বক্তব্যের বেসিসটা কি? এক। দুই, এক হচ্ছে যে আমার গাট ফিলিং আছে এবং উনি যেহেতু একজন নন পার্সোনালিটি, ওনার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা আছে। তাহলে কেন করছেন প্রভাবিত? এক, এই যে একটু আগে যেটা বললাম যে উনি দীর্ঘদিন যাবৎ এবং প্রত্যেকটা গ্রামে নাকি চৌপাল করছেন, উনি নাকি প্রত্যেকটা গ্রামে থাকছেন এবং অসম্ভব সুন্দর, এবং তোমাদের চ্যানেল হোক বা অন্যান্য চ্যানেলে সেটা কিন্তু প্রচারিত হচ্ছে এবং ইউটিউবার বলো বা পডকাস্টার বলো তারা কিন্তু সেটা দেখাচ্ছে। আসছে কোথা থেকে? ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে কী করে? একটা জনসভা, একটা পথসভা করতে গেলে আমি তোমাকে একটা মানে স্ট্যাটিস্টিক্স দিই, যে কারোর সঙ্গে নিতে পারে, যেটা চৌকি সভা হয় না, যেটা ওই রাস্তার মোড়ে হয়, সেটা করতে শুধু একটা চৌকি সভা করতে কম বেশি 12,000 থেকে 15,000 টাকা খরচা হয়। সেখানে দাঁড়িয়ে এই লোকটা সারা বিহারের মতো ওরকম প্রত্যন্তর জায়গা যেখানে ফারফ্লাং এরিয়াস আছে, সেখানে তুমি রাত্রিবেলায় গিয়ে স্কুলে থাকছো বা সেখানে গিয়ে তুমি অনুগামীদের নিয়ে থাকছো, তাদের খাওয়াচ্ছে এটাকে, ফান্ডটা আসছে কোথা থেকে? দ্যাট মিনস নাথিং ইজ ফ্রি। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে ইউ কান্ট হ্যাভ আ ফ্রি লাঞ্চ, ইফ ইউ হ্যাভ আ ফ্রি লাঞ্চ দেন ইউ হ্যাভ টু বাই অ্যান এক্সপেন্সিভ ডিনার। উনি এখন সেই ফ্রি লাঞ্চটা পাচ্ছেন বলে ওনাকে একটা এক্সপেন্সিভ ডিনার কিনতে হচ্ছে। সেই এক্সপেন্সিভ ডিনারটা তাদের জন্য যাদের পয়সায় সরকারটা চলে, রাজ্য সরকারগুলো, কেন্দ্রীয় সরকারগুলো, ইলেকটোরাল বন্ডের সরকারগুলো চলে, তাদের অনুগ্রহ পেয়েছেন বলে তাকে এই সব কথা বলতে হয়, না হলে ওনার খাওয়া জুটবে না। আচ্ছা, কিছুদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে রাহুল গান্ধীকে এখন দলের যে দায়িত্বে তিনি আছেন এখন সেটা নেমে আসা দরকার, কারণ 10 বছর তার দায়িত্বে যে আনসাকসেসফুলভাবে দলটা চলেছে, এখন অন্য কারোর ওপর সে দায়িত্ব দেওয়া উচিত। প্রথম কথা, যখন আমি আর তুমি আলোচনা করছি ভারতবর্ষের সবথেকে ঐতিহ্যশালী রাজনৈতিক দল, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতির নাম মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী নয়। রাহুল গান্ধীর একমাত্র পরিচিতি সাংবিধানিকভাবে তিনি ওয়েনাডের প্রাক্তন সাংসদ বা বিদায়ী সাংসদ, এবং তিনি আমার মতো কোটি কোটি সাধারণ কংগ্রেসি কর্মকর্তার আদর্শ। কেন এই কথাটা বললাম? এবারের লড়াইটা কী জানো তো? এবারের লড়াইটা হচ্ছে 10 বছরের অপশাসনের সঙ্গে 10,000 কিলোমিটারের একজনের তিতিক্ষার। আজকে এই গরমে একটা 10 মিনিটে প্রভাত ফেরি করতে গেলে অনেক নেতার কালঘাম ছুটে যাবে। রাহুল গান্ধী হচ্ছে সেই মানুষটা যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং আইজল থেকে আমেদাবাদ হেঁটে বেরিয়েছেন ভারতবর্ষটা এক করবার জন্য। এই কারণে বললাম 10 বছরের অপশাসন ভার্সেস 10,000 কিলোমিটারের পদযাত্রা। যে তিতিক্ষাটা, যে পরিব্রজ্জাটা এই শেখায় যে ভারতবর্ষের ফ্যাব্রিক, ভারতবর্ষের ন্যারেটিভ ভারতবর্ষের মতো থাকবে। অন্য দেশে কি হয় না সেটা আমার কখনো পরিমাপযোগ্য হবে না। এখানে আজকে তুমি একজন নতুন সমাজের প্রতিনিধি, তুমি একটি মেয়ে, তুমি স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারো। তুমি ছেঁড়া জিন্স পরবে কি পরবে না সেটা তোমার স্বাধীনতা। তুমি ছেঁড়া জিন্স পরলেই তোমাকে কেউ কটূক্তি করতে পারবে না। কোনো খাপ পঞ্চায়েত তোমাকে বলে দেবে না তুমি কি খাবে, কি থাকবে, কি পড়বে, কি বলবে। এই লড়াইগুলো নিয়ে রাহুল গান্ধী রাস্তায়। রাহুল গান্ধী রাস্তায় এটা বলবার জন্যে সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে সেটা যেমন আমার লজ্জা, মণিপুরের মা বোনেদের রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে সেটা আমার জাতীয় লজ্জা। এক জায়গায় প্রধানমন্ত্রী এসে তার স্বভাবসুলভ বাচালতা দেবেন আর অন্য জায়গায় তার মানে হিরণ্ময় নীরবতা চলতে পারে না।
চলতে পারে না যে আজকে যে ভারতবর্ষের যে কি বলবো টেন্টেড বিজনেসম্যান, যে বিজনেসম্যানকে এই ভারতবর্ষের তদন্তকারী সংস্থাগুলো একটা সময় একটার পর একটা নোটিফিকেশান পাঠিয়েছে, ইনক্লুডিং লিকার গেট, যেটার জন্যে দিল্লির সিএম আজকে জেলে, তার রাজসাক্ষী হচ্ছে সেই মানুষটা যে 51 কোটি টাকা বিজেপি ফান্ডে দিচ্ছে, এবং সে এই পুরো ঘটনার কে সবথেকে বড় কিংপিন, অরবিন্দ ফার্মার কর্ণধার। এই অর্গানাইজড দুর্নীতিগুলোর বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো সেই সব মানুষদের জন্যে যারা মানে কি বলবো স্ক্যাভেঞ্জার বলি আমরা যাদেরকে, বা যারা জঞ্জাল পরিষ্কার করে, তারা মারা গেলে তাদের যেন 30 লাখ টাকার বিমা হয়। আমরা রাস্তায় নামছি সেই সব মানুষদের জন্যে। রাহুল গান্ধী সেই স্বপ্নটা দেখাচ্ছেন। মুখে স্টার্ট আপ বলে কিছু হবে না। আচ্ছা, একটা প্রশ্নের কথা বলো তো, তোমরা একটা নতুন সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত, আমি তোমাদের মাধ্যমে তোমাদের দর্শক এবং তোমাদের কর্ণধারকে প্রশ্ন করতে চাই। তোমরা একটা স্টার্ট আপ সংস্থা, তোমাদের এরপরে হয়তো তুমি কোনো বিজেপির সাংসদ, বিধায়ক বা সাংসদ পদপ্রার্থী তাদের কাছে যাবে, একটা বিনীত প্রশ্ন আমার তরফ থেকে করো, সেটা হচ্ছে, বা সাধারণ মানুষের, স্টার্ট আপ ইন্ডিয়া নিয়ে তো প্রধানমন্ত্রী এত বড় বড় কথা বলেন, তোমরা সংস্থা হিসেবে কি সেটা পাওয়ার যোগ্য নও? কোথায় সমস্যা? হলে হয়তো তো একটা বাঙালি এন্টারপ্রেনার হিসেবে তোমাদের সংস্থাটা একটু এগিয়ে যেতে পারত, তোমাদের একটু সুবিধা হতো। কেন সেখানে একমাত্র কিছু নোটিফাইড সংস্থা পাবে? কেন এই প্রশ্নটা করব না? 1.5 বছর আগে যে বাইজুস ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল, আমার কথা বিশ্বাস করতে হবে না, ইউটিউব খোলো, দেখবে রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে ইন্ডিয়া ক্রিকেট টিমে বাইজুস লেখা ছিল। সেই বাইজুস আজ কেন ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা তুমি করবে না যে পেটিএম যে সংস্থা সবার ওয়ালেট ছিল, তারা কেন ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে? এর দায়টা কে নেবে? এগুলো তো স্টার্ট আপ ছিল। যে কথায় কথায় বলে 1 কোটি ইউনিকর্ন করেছে, এই মিথ্যেবাদী, এই মিথ্যেচার। ভারতবর্ষে ভালো প্রধানমন্ত্রী পেয়েছে, খারাপ প্রধানমন্ত্রী পেয়েছে, দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে, শক্তিশালী প্রধানমন্ত্রী পেয়েছে, সুবক্তা প্রধানমন্ত্রী পেয়েছে, কিন্তু এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোনো দিন পাইনি। আনফর্চুনেটলি আমি এটা বলতে বাধ্য হলাম। যে প্রধানমন্ত্রী এটা বলতে পারে, ঠিক সময় কেন্দ্রীয় সরকারের ইন্টারভেনশনের জন্য মণিপুর শান্ত হয়েছে, লজ্জা করে না? আজকেও যখন আমি আলোচনা করছি মণিপুর জ্বলছে, এমন জ্বলছে, সাউথ মণিপুরে বিজেপি প্রার্থী দিতে পারেনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশান, এটা হচ্ছে মিথ্যাচার। এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে ওই যে বললাম 10 বছরের অপশাসন ভার্সেস 10,000 কিলোমিটার, যারা ভারতবর্ষের আত্মা বোঝে না, যারা কারোর পেড প্রোফাইলে থাকে, কারোর পেরোলে থাকে, তারা তো এইসব কথা বলবেই। এই প্রশান্ত কিশোরী আরেকটা সাক্ষাৎকারে একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন রাহুল গান্ধী সম্বন্ধে। তিনি বলেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্য হচ্ছে, রাহুল গান্ধীর নিজের সিদ্ধান্তের প্রতি এতটা কনভিকশান আছে, উনি হারতে পারেন, কিন্তু উনি সেই কনভিকশানটা এতটা স্ট্রং যে সেই কনভিকশানটাকে বাস্তবায়িত করবার জন্য উনি রাস্তায় লড়ে যান। আজকে যদি নরেন্দ্র মোদী এবং এতবার হারবার পরে উনি কিন্তু সেই কনভিকশানে, সেই রবার্ট ব্রুশের মতো যে তার লক্ষ্যে অবিচল ছিল, আজকে যদি নরেন্দ্র মোদী 10 বছর কেন 5 বছরে 5 বার হারে, তাহলে নরেন্দ্র মোদী নেতাও থাকবে না, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও থাকবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স।